সবাইকে স্বাগত। আজ আমি দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক উদ্দেশ্য আলোচনা করে দেবো। এর আগে তোমাদের বলে রাখি, যারা মডেল অ্যাক্টিভিটি টাস্ক অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এখনও করনি, পার্ট 1 পার্ট 2 সব ভিডিওগুলো অলরেডি আপলোড করা হয়ে গেছে। যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রেখে দেবো। ইতিহাসের পার্ট 1-এর যে প্রশ্নগুলো তোমাদের দেওয়া আছে সেই অধ্যায়গুলো হলো, তোমরা দেখে নাও। ইতিহাসের ধারণা, সংস্কার, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, 3 নম্বর প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য ও বিশ্লেষণ। ক নম্বরের যে প্রশ্নটা তোমাদের দিয়েছে, স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহার হতে পারে, উদাহরণসহ লেখো। কয়ের 2 নম্বর প্রশ্ন, বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। কয়ের 3 নম্বর প্রশ্ন, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা যা হবে, ঠিক আছে। কয়ের প্রথম যে প্রশ্নটা আছে, স্মৃতিকথা কীভাবে ইতিহাসের উপাদান হিসাবে ব্যবহৃত হতে পারে, উদাহরণসহ লেখো। তার উত্তরটা কীভাবে লিখবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ফোনের স্ক্রিনে। প্রথমে লিখবে কয়ের 1 নম্বর দিয়ে, আধুনিক ইতিহাস চর্চার উপাদানগুলির মধ্যে অন্যতম হলো বিভিন্ন ব্যক্তির স্মৃতিকথা। কারণ, এবারে কারণটা আমি দুটো পয়েন্ট লিখেছি, প্রথমত আর দ্বিতীয়ত বলে। প্রথমত, এ ধরনের রচনায় সমাজের নানান স্তরের মানুষের জীবনের বিভিন্ন ঘটনার উল্লেখ থাকে, যেগুলো তারা ব্যক্তিগতভাবে প্রত্যক্ষ করেছেন, এবং এই ঘটনাগুলির মাধ্যমে সমকালের ইতিহাস ও সংস্কৃতি ধরা থাকে। দ্বিতীয়ত, এগুলি থেকে সেই সময়কার সমাজ, রাজনীতি, অর্থনীতি প্রবৃত্তি সম্পর্কে নানান তথ্য ও ধারণা পাওয়া যায়, এবং এ কারণেই এগুলি পরোক্ষ বিষয় নয়, তা প্রত্যক্ষ বিষয়, ঠিক আছে। প্রথম প্রশ্নের এই দুটো পয়েন্ট লিখবে, প্রথমত দ্বিতীয়ত বলে, তাহলে উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এবার কয়ের যে 2 নম্বর প্রশ্ন ছিল, বাংলার নবজাগরণ ছিল কলকাতা শহর কেন্দ্রিক, মন্তব্যটি বিশ্লেষণ করো। 2 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা এইভাবে লিখবে। প্রথমে দাগ নম্বর দিয়ে লিখবে, 19 শতকের গোড়ায় বাংলার শিক্ষা, সংস্কৃতি, ধর্ম, সমাজ প্রভৃতি ক্ষেত্রে এক নবচেতনার সূচনা হয়, যা বাংলায় নবজাগরণ নামে পরিচিত। বাংলায় নবজাগরণ ছিল মূলত কলকাতা শহর কেন্দ্রিক, তাই তা সামগ্রিকভাবে সমস্ত বাংলায় ছড়িয়ে পড়েনি। তবে এই নবজাগরণের মাধ্যমে বাংলার ধর্ম ও সমাজে আধুনিকতার সঞ্চার হয়েছিল। এটা হবে কয়ের 2 নম্বর প্রশ্নের উত্তর। কয়ের 3 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হলো, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বললে কেন ভুল বলা হবে। 3 নম্বর প্রশ্নের উত্তরটা তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে লিখে নেবে, চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বলা যাবে না। কারণ, চুয়ার বিদ্রোহের সময় শুধুমাত্র নিপীড়িত, অত্যাচারিত নিম্ন শ্রেণীর চুয়াররাই এই আন্দোলনে যোগদান করেছিল, ইংরেজদের অত্যাচার ও নিপীড়নের হাত থেকে বাঁচার জন্য। এখানে যে আন্দোলনে যোগদান করেছিল, এখানে একটা কমা আছে, ঠিক আছে, দাড়ির মতো মনে হচ্ছে, কমা দেবে ওখানে। কিন্তু এই আন্দোলনে যারা একটু উচ্চ পর্যায়ে ছিল তাদের মধ্যে প্রসারিত হয়নি, সেই কারণে চুয়ার বিদ্রোহকে চুয়ার বিপ্লব বলা যাবে না। এটা ছিল 3 নম্বর প্রশ্নের, কয়ের 3 নম্বর প্রশ্নের উত্তর। এবার খ নম্বর প্রশ্ন, ভারতের মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো ও নাম লেখো। তার মানে তোমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে। ভারতের মানচিত্রের মধ্যে কতগুলো আন্দোলনের নাম বলা আছে, সেইগুলো স্থানগুলো চিহ্নিত করতে হবে। প্রথম বিদ্রোহটা হলো সাঁওতাল বিদ্রোহের এলাকা, ফরাজি আন্দোলনের কেন্দ্র, কোল বিদ্রোহের এলাকা, মুন্ডা বিদ্রোহের অঞ্চল, ফকির সন্ন্যাসী বিদ্রোহের এলাকা। এই পয়েন্টগুলো ভারতের মানচিত্রে পয়েন্টিং করতে হবে। তো তোমরা কীভাবে করবে, প্রথমে ভারতের একটা মানচিত্র এঁকে নেবে। তোমরা আশা করি ভালোই আঁকতে পারো। আঁকার পরে এরকম 1, 2, 3, 4, 5 করে বাঁ সাইডে ওই বিদ্রোহের অঞ্চলগুলোর নাম লিখে নেবে। যেমন 1 নম্বর দিয়ে আমি লিখেছি সাঁওতাল বিদ্রোহ এলাকা, 2 নম্বর ফরাজি আন্দোলনের অঞ্চল, 3 নম্বর কোল বিদ্রোহ, 4 নম্বর মুন্ডা বিদ্রোহ অঞ্চল, 5 নম্বর সন্ন্যাসী ফকির বিদ্রোহ এলাকা। এইভাবে ম্যাপটা আঁকার পরে বাঁ সাইডে এরকম 1, 2, 3, 4, 5 বলে পয়েন্ট করে নেবে, এবং এই 1, 2, 3, 4 এই পয়েন্টগুলোই তোমরা তোমাদের ভারতের মানচিত্রের মধ্যে ফুটিয়ে তুলবে। এরকম আমি যেভাবে কালো পয়েন্ট করেছি, কালো পয়েন্ট করে গোল করে দিয়েছি। যেমন 1 নম্বরে দেখতে পাচ্ছ উপরের দিকে সাঁওতাল বিদ্রোহের অঞ্চলটা, 2 নম্বর হলো এটা বাংলাদেশের ম্যাপের মধ্যে চলে গেছে, এটা অবশ্যই বাংলাদেশের ভিতরেই বর্তমানে এটা অঞ্চল অবস্থিত, সেটা হলো ফরাজি আন্দোলনের কেন্দ্র। 3 নম্বর হলো দেখতেই পাচ্ছ 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, আমি একটু জুম করছি। এইভাবে তোমরা পয়েন্টিংগুলো করে নেবে, ঠিক আছে। এইভাবে পুরো মানে মানচিত্রটা আঁকার পরে অঞ্চলগুলো চিহ্নিত করবে, তাহলেই তোমাদের হয়ে যাবে উত্তরটা। এরপরে আসি গ নম্বর, উপযুক্ত তথ্য সহযোগে নিচের ছকটি পূরণ করো। প্রথমে কি আছে,
সাময়িক পত্র বা সংবাদপত্র, সম্পাদক, সময়কাল, বিষয়বস্তু। এখানে পত্রিকাগুলো কী কী আছে? বঙ্গদর্শন, সোমপ্রকাশ, বামাবোধিনী, গ্রামবার্তা, প্রকাশিকা, হুতম পেচার নকশা। ঠিক আছে, এইভাবে একটা শখ করতে হবে এবং আমাদের উত্তরগুলো করার চেষ্টা করতে হবে। তোমরা স্ক্রিনে উত্তরগুলো দেখতে পাচ্ছ। প্রথমে একটা শখ করবে, দাগ নম্বর গ দেবে, সাময়িক পত্র, সংবাদপত্র বা সাহিত্য লিখবে, সম্পাদক, সময়কাল, বিষয়বস্তু বলে একটা সুন্দর শখ করে নেবে। প্রথম সংবাদপত্রের নাম হলো বঙ্গদর্শন, সম্পাদক হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, সময়কাল 1872 খ্রিস্টাব্দ, বিষয়বস্তু বঙ্গদর্শন পত্রিকায় সাহিত্যের পাশাপাশি সমাজের চিত্র ও প্রকাশিত হয়েছে। ঠিক আছে, এখানে চিত্রও কথাটা হবে। 2 নম্বর সংবাদপত্র ছিল সোমপ্রকাশ, সম্পাদক দ্বারকানাথ বিদ্যাভূষণ, আর সময়কাল হবে 1858 খ্রিস্টাব্দ, আর বিষয়বস্তু ছিল ভারতে ব্রিটিশ শাসন ও বিচার পদ্ধতির সমালোচনা করা। ঠিক আছে, 3 নম্বর পত্রিকার নাম ছিল বামাবোধিনী, যার সম্পাদক হলো উমেশচন্দ্র দত্ত, সময়কাল 1863 খ্রিস্টাব্দ, আর বিষয়বস্তু ছিল 19 শতকে নারীদের অবস্থার উন্নয়ন, তাদের শিক্ষার প্রয়োজনীয়তার কথা এই পত্রিকায় তুলে ধরা হতো। নেক্সট, গ্রাম বার্তা প্রকাশিকা, সম্পাদক ছিল হরিনাথ মজুমদার, সময়কাল ছিল 1863 খ্রিস্টাব্দ, আর বিষয়বস্তু ছিল গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার উদ্দেশ্য ছিল ঔপনিবেশিক শাসন ও শোষণের স্বরূপ উন্মোচন এবং নীল চাষিদের সমর্থনে গ্রামের মানুষদের সংগঠন করা। ঠিক আছে, এই হলো তোমাদের গ নম্বর। আচ্ছা, এর সঙ্গে আরেকটা আছে, হুতম পেচার নকশা, এটা সম্পাদক হলো কালীপ্রসন্ন সিংহ, সময়কাল হলো 1862 খ্রিস্টাব্দ, এটা হলো প্রথম ভাগ, এবং শেষ ভাগ হয় হলো 1868 খ্রিস্টাব্দে, এবং বিষয়বস্তু ছিল 19 শতকের মধ্যভাগের কলকাতার নাগরিক জীবনের নানান উচ্ছৃঙ্খলতার চিত্র এখানে লিপিবদ্ধ হয়েছিল। এছাড়া কলকাতার বিভিন্ন উৎসব, নানা পার্বণ ও বারোয়ারি পুজোর বর্ণনা কিন্তু হুতম পেচার নকশাতে করা হয়েছিল। ঠিক আছে, এই ছিল গ নম্বর প্রশ্নের উত্তর। আমি আবার একটু দেখিয়ে দিই তোমাদের স্লাইড করে, দেখতে পাচ্ছ এখানে পুরো উত্তরটা, একবার দেখে নাও ভালো করে। ঠিক আছে, এভাবে লিখে নেবে। এবার আসি 4 নম্বর প্রশ্ন তো নয়, ঘ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে? নির্ভুল তথ্য দিয়ে ফাঁকা ঘরগুলো পূরণ করো। একটা শখ করে দিয়েছে। শখটা কি? প্রথমে আছে বিদ্রোহ, আন্দোলন, সময়কাল, অঞ্চল, নেতৃত্ব, কারণ, প্রভাব। বিদ্রোহগুলো কি কি আছে? সাঁওতাল, মুন্ডা, নীল, ওয়াহাবি, ফরাজি। এখন এইগুলোর সময়কাল, অঞ্চল, নেতৃত্ব, কারণ, প্রভাবটা লিখতে হবে। এটাও একটা শখ করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি একটা শখ করে নিয়েছি, হয়তো তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে। প্রথমে দেখে নাও এভাবে পুরোটা, এই হলো পুরো শখটা আমি করে দিয়েছি। এখন এইভাবে লিখতে গেলে তো তোমাদের অসুবিধা হয়ে যাবে, তাই আমি পড়ার সময় আমি জুম করে রাখবো, তোমরা জুম অবস্থায় লিখে নেবে বা এইভাবে লিখতে পারো। প্রথম বিদ্রোহটার নাম হলো সাঁওতাল বিদ্রোহ। তোমরা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। সময়কাল হলো 1855 থেকে 56 খ্রিস্টাব্দ, অঞ্চল ছোটনাগপুর, নেতৃত্ব সিধু, কানু, চাঁদ, ভৈরব। এবার কারণ কি ছিল? কর আরোপ, মহাজনদের শোষণ, সাঁওতাল আইন বাতিল, যৌথ মালিকানা বাতিল। প্রভাব, মহাজনের শোষণ বন্ধ হয়, সাঁওতালদের নিজস্ব আইন কার্যকর হয়, সরকার পৃথক সাঁওতাল পরগনা গঠন করে। এটা ছিল প্রথম যে বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহের সব কিছু, মানে সময়কাল, অঞ্চল, নেতৃত্ব, কারণ, প্রভাব। এইভাবে পরপর আমি প্রত্যেকটা বিদ্রোহটা বলে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এরপরে বিদ্রোহ হলো মুন্ডা বিদ্রোহ। সময়কাল হলো 1899 থেকে 1900 খ্রিস্টাব্দ। অঞ্চলটা কোথায়? ছোটনাগপুর। নেতৃত্ব দিয়েছিল বিরসা মুন্ডা। আর কারণ কী ছিল? কর আরোপ, বেকার শ্রম, যৌথ মালিকানা বাতিল করা। আর এর প্রভাবটা কী হয়েছিল? মুন্ডাদের সমস্যার সমাধান হয়, যৌথ মালিকানা স্বীকার করে, বেকার শ্রম বন্ধ হয়। পরের বিদ্রোহটা হল নীল বিদ্রোহের সময়কালটা ছিল 1859 থেকে 60 খ্রিস্টাব্দ। অঞ্চল ছিল নদিয়া, পাবনা, খুলনা। আর নেতৃত্ব দিয়েছিলেন দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। এর কারণটা ছিল নীলকরদের অত্যাচার, দাদন প্রথা, শাসকদের অবিচার। আর প্রভাবটা কী ছিল? নীল কমিশন গঠন হয়, জাতীয় চেতনার উন্মেষ ঘটে। এবার নেক্সট যে আন্দোলন ছিল সেটা হলো ওয়াহাবি আন্দোলন। সময়কাল ছিল 1831 খ্রিস্টাব্দ। আর অঞ্চলে কোথায় হয়েছিল? অঞ্চলটা হলো বারাসাত, বসিরহাট। নেতৃত্ব দিয়েছিলেন তিতুমির।
কারণটা ছিল হলো খাজনা আদায়ে অত্যাচার, কৃষ্ণদেব রায়ের অত্যাচার, আর প্রভাবটা কী হয়েছিল, জমিদারের বিরুদ্ধে লড়াই, কৃষকদের মধ্যে ঐক্যবোধ গড়ে ওঠে। লাস্ট যে আন্দোলনটা ছিল সেটা হলো ফরাজি আন্দোলন। সময়কালটা হলো 1820 থেকে 1862 খ্রিস্টাব্দ। অঞ্চল ছিল ফরিদপুর জেলা। আর নেতৃত্ব দিয়েছিলেন হাজী শরীয়তুল্লাহ, দুদু মিয়া, নোয়া মিয়া। আর কারণ ছিল ইসলামের শুদ্ধিকরণ, অত্যাচারের বিরোধিতা, অত্যাচারীদের বিরুদ্ধে সংগঠন গড়ে তোলা। আর এর প্রভাবটা পড়েছিল কীভাবে, অত্যাচারের অবসান ঘটে, শাসন বিরোধী সংগঠন গড়ে ওঠে। ঠিক আছে, এই ছিল তোমাদের ঘ নম্বর প্রশ্নের পুরোপুরি উত্তর। এই প্রশ্নের উত্তরটা একটু ভালো করে লিখে নেবে, একটু বড় শখটা হয় তো এই জন্য হয়তো তোমাদের দেখতে অসুবিধা হয়। একটু দেখে নাও, আমি জুম করছি, তাও যাদের প্রবলেম হচ্ছে একটু দেখে নেবে এইভাবে। পার্ট 2তে তোমাদের যে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্নটি হলো নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। প্রথম প্রশ্নের উত্তর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। প্রথমেই হেডিং করবে ভূমিকা, তারপরে লিখবে প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা বা অধিকারের যথাযথ মূল্যায়নের প্রয়োজনে নারীর গুরুত্বকে তুলে ধরার ইতিহাস চর্চাকেই বলা হয় নারী ইতিহাস। নারী ইতিহাসের বিভিন্ন প্রাসঙ্গিকতা। প্রথম পয়েন্ট, পুরুষ কেন্দ্রিক ইতিহাস সংশোধন। সভ্যতার ইতিহাসে পুরুষদের পাশাপাশি নারীদের ভূমিকাও যথেষ্ট গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যুদ্ধ, প্রশাসন, রাজনীতি, অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি পুরুষদের ভূমিকাকে বা অবদানকে বেশি করে চিহ্নিত করেছে আর নারীরা উপেক্ষিত হয়েছে। তাই উপেক্ষিত নারীদের ইতিহাস উদ্ধারের কাজ হলো এই ইতিহাসের বৈশিষ্ট্য। 2 নম্বর পয়েন্ট, অধিকার ও সমতা প্রতিষ্ঠা। সভ্যতার এই ইতিহাস চর্চার অন্যতম বৈশিষ্ট্য হলো নারীর অধিকার ও নারী পুরুষ সমান অধিকার প্রতিষ্ঠা। নারী অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম লেখালেখি করে ইংল্যান্ডের মেরি ওয়ালস্টন স্ট্যাফোর্ড এবং পরবর্তীকালে ফ্রান্সের সিমন দা বোফোয়ার। 3 নম্বর পয়েন্ট, নারীর অংশগ্রহণ। নারী ইতিহাসের গুরুত্বপূর্ণ দিক হলো বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক জীবনে নারীর অংশগ্রহণ। উপসংহার, উপরোক্ত আলোচনা থেকে দেখা যায় যে নারী ইতিহাস চর্চা হলো এক ধরনের সংশোধনবাদী ইতিহাস চর্চা, তবে এই ইতিহাস চর্চার ফলে ইতিহাস বিকৃতির সম্ভাবনাও রয়েছে। তাহলে প্রথম প্রশ্নের উত্তরটা যতগুলো পয়েন্ট আমি লিখেছি এইগুলো পয়েন্ট লিখবে এবং পুরোপুরি উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এবার 2 নম্বর প্রশ্ন, গ্রাম বার্তা প্রকাশিকা হলো একটি ব্যতিক্রমী পত্রিকা, আলোচনা করো। 2 নম্বর প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ তোমরা, গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা বিভিন্ন কারণে ব্যতিক্রমী ছিল। যেমন প্রথমত, এর আগের সমস্ত পত্রপত্রিকা কলকাতা থেকে প্রকাশিত হয়েছিল বলে তাতে শহরের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানসিক প্রতিফলন ধরা পড়েছিল, কিন্তু গ্রাম বার্তা প্রকাশিকা সর্বপ্রথম গ্রাম থেকেই প্রকাশিত হয়। দ্বিতীয়ত, এতে গ্রামের মানুষের দুঃখ, দুর্দশা, বঞ্চনা, নিপীড়নের কথা, নীলকরদের অত্যাচারের কথা তুলে ধরা হয়েছে বলেই এটি ব্যতিক্রমী। তৃতীয়ত, এটি ছিল বাংলার গ্রামীণ সংবাদপত্রের জনক। তাহলে 2 নম্বর প্রশ্নের উত্তর এইটাই লিখবে, যেভাবে লেখা আছে এভাবে লিখবে। ঠিক আছে, এবার 3 নম্বর প্রশ্ন, নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল? 3 নম্বর প্রশ্নের উত্তর তোমরা দেখতে পাচ্ছ। প্রথমে হেডিং করবে ভূমিকা। ভূমিকা হেডিং করার পর লিখবে বাংলায় নীল বিদ্রোহের বৈশিষ্ট্যগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলার মধ্যবিত্ত শ্রেণীর একাংশের যোগদান ও নীল বিদ্রোহের প্রতি সমর্থন জ্ঞাপন। এবার পয়েন্ট করবে বুদ্ধিজীবী শ্রেণীর প্রতিক্রিয়া। মধ্যবিত্ত বাঙালি বুদ্ধিজীবীদের মধ্যে যারা নীল আন্দোলনকে সমর্থন জানান তাদের মধ্যে শিশির কুমার ঘোষ ও হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের নাম সর্বগ্রহণযোগ্য। 1 নম্বর পয়েন্ট দিয়ে লিখবে হিন্দু প্যাট্রিয়ট। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়ের ভবানীপুরের বসতবাড়িটি নীল চাষিদের আদালতে পরিণত হয়। তিনি নীল চাষিদের দুর্দশার কাহিনী তার পত্রিকার পাতায় দিনের পর দিন প্রকাশ করতে থাকেন। 2 নম্বর পয়েন্ট লিখবে শিশির কুমার ঘোষ। গ্রামীণ সাংবাদিক শিশির কুমার গ্রাম অঞ্চলে ঘুরে ঘুরে নীল চাষিদের জ্বলন্ত সংবাদ সংগ্রহ করেন,
ব্যারিস্টার মনমোহন ঘোষ এই পত্রিকার মাধ্যমে নীল চাষীদের সমর্থন জানান। 3 নম্বর পয়েন্ট লিখবে খ্রিস্টান মিশনারি। 1860 সালে দীনবন্ধু মিত্র এই বিদ্রোহকে কেন্দ্র করে নীল দর্পণ নাটকটি রচনা করেন। এর ইংরেজি অনুবাদ ইন্ডিগো প্লান্টিং মিরর এ ভারত হিতৈষী রেভারেন্ড জেমস লংয়ের নাম প্রকাশিত হলে বিচারে তার উপর 1000 টাকা জরিমানা করা হয়। তার এই জরিমানার টাকা মহাভারতের বিখ্যাত অনুবাদক কালী প্রসন্ন সিংহ আদালত প্রাঙ্গণেই মিটিয়ে দেন। ঠিক আছে, এই ছিল তোমাদের 3 নম্বর প্রশ্নের পুরোপুরি উত্তর। এবার আমি 4 নম্বর প্রশ্নটা বলছি। 4 নম্বর প্রশ্নটা একটা ছক দিয়েছে, উপযুক্ত তথ্য দিয়ে নিচের ছকটি পূরণ করো। প্রতিষ্ঠান, ব্যক্তিত্ব, অন্যান্য উদ্যোগ। প্রথমে আছে স্কুল বুক সোসাইটি, ব্রাহ্ম সমাজ, একাডেমিক অ্যাসোসিয়েশন। উত্তরটা কীভাবে লিখবে স্টেপ বাই স্টেপ একটু দেখে নাও। প্রথমে একটা ছক করে নেবে, তারপরে লিখবে প্রতিষ্ঠানের মধ্যে স্কুল বুক সোসাইটি, ব্যক্তিত্ব ডেভিড হেয়ার, অন্যান্য উদ্যোগ হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, আর 2 নম্বরে কী করেছিলেন তিনি হেয়ার স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে ব্রাহ্ম সমাজ, ব্যক্তিত্ব কে করেছিলেন এটা রাজা রামমোহন রায়। অন্যান্য উদ্যোগের মধ্যে আর লিখবে তিনি নারী জাতির উন্নয়ন করেছিলেন। 2 নম্বর পয়েন্টে লিখবে সতীদাহ প্রথা নিবারণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। এবার একাডেমিক অ্যাসোসিয়েশন, এটার ব্যক্তিত্ব কে হবে ডিরোজিও, আর তার অন্যান্য উদ্যোগ কী ছিল নব্যবঙ্গ আন্দোলন গড়ে তুলেছিলেন, জাতিভেদ প্রথার বিরোধিতা করেছিলেন। এই হলো 4 নম্বর প্রশ্নের উত্তর। পার্ট 3তে তোমাদের যে প্রশ্নগুলো আছে তার প্রথম প্রশ্নটি হলো, দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে, টিকা লেখো হিন্দু মেলা, বসু বিজ্ঞান মন্দির, তাম্রলিপ্ত জাতীয় সরকার। অর্থাৎ 3টি প্রশ্ন আছে এবং এগুলো টিকা লিখতে হবে। এবং তোমাদের বলে রাখি এই টিকাগুলো এক একটা হলো 4 নম্বরের পরীক্ষায় আসে, এই জন্য উত্তরগুলো একটু মাঝারি রকমের লিখতে হবে, ছোটও করা যাবে না বড়ও করা যাবে না। আমি মাঝারি করার চেষ্টা করেছি। তা প্রথম উত্তরটা করা যাক। 1-এর ক নম্বর লিখে হিন্দু মেলা হেডিং করবে, তারপর ভূমিকা লিখবে। মূলত রাজনারায়ণ বসুর জাতীয় গৌরব সঞ্চারিণী সবার আদর্শেই চৈত্র মেলা বা হিন্দু মেলার সূচনা হয়। নবগোপাল মিত্র 1867 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করেন এবং এ কাজে নবগোপালকে সাহায্য করেছিল দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ও গগেন্দ্রনাথ ঠাকুর। এবার হিন্দু মেলার উদ্দেশ্য, হিন্দু মেলার কিছু উদ্দেশ্য ছিল, সেগুলো কি দেখে নাও। তো দেখতে পাচ্ছ প্রথম পয়েন্ট জাতীয় ভাবের প্রসার সাধন, দেশাত্মবোধ সৃষ্টি করা, এই ছিল প্রথম পয়েন্ট। এবার 2 নম্বর পয়েন্ট হিন্দুদের মধ্যে বিদ্বেষভাব দূর করে ঐক্য প্রতিষ্ঠা করা। 3 নম্বর পয়েন্ট স্বদেশী বিদ্যা অনুশীলনে শিল্পকর্মে উৎসাহ দেওয়া এবং এমনকি শরীরচর্চার মধ্যে দিয়েও হিন্দু মেলা দেশবাসীর কাছে স্বদেশী ভাব প্রচারের চেষ্টা করেছিল। এই হলো হিন্দু মেলার উদ্দেশ্য। এবার হিন্দু মেলার কার্যাবলী। 1 নম্বর পয়েন্টে লিখবে প্রতি বছর চৈত্র সংক্রান্তির দিনে কলকাতার নিকটবর্তী এলাকায় 3-4 দিন ধরে মেলা অনুষ্ঠিত করত এবং এখানে দেশীয় জিনিসের প্রদর্শনী, জাতীয় সঙ্গীত, বক্তৃতার মাধ্যমে দেশের লোকদের মধ্যে স্বদেশ প্রেম সঞ্চারের চেষ্টা করত। এবার 2 নম্বর পয়েন্ট ন্যাশনাল পেপার নামক একটি পত্রিকা প্রকাশ এবং একটি ন্যাশনাল স্কুল ও ন্যাশনাল জিমনেশিয়াম গড়ে তুলে যথাক্রমে জাতীয়তাবাদী ভাব দ্বারা জাতীয়তাবাদের শিক্ষা ও শরীরচর্চার উপর গুরুত্ব দেওয়া হয়েছিল। 3 নম্বর পয়েন্ট জাতীয়তাবাদী সঙ্গীতের মাধ্যমে স্বদেশী ভাবনার প্রসার ঘটানোর চেষ্টা করা হয়েছিল। এবার 1-এর খ নম্বর বসু বিজ্ঞান মন্দির হেডলাইন করবে, তার ভূমিকা লিখবে 19 শতক ও 20 শতকের সূচনায় ভারতীয়দের উদ্যোগে বিকাশ চর্চা ও বিজ্ঞানের প্রসারের ক্ষেত্রে প্রতিষ্ঠিত সংস্থাগুলির মধ্যে বিশেষ উল্লেখযোগ্য ছিল বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির। এটা ভূমিকা লিখবে। এবার প্রতিষ্ঠাটা বর্ণনা করতে হবে, কে প্রতিষ্ঠা করেছিল, কেন করেছিল, এটা একটু বর্ণনা করতে হবে। তো দেখতে পাচ্ছ প্রেসিডেন্সি কলেজ থেকে অবসর গ্রহণের পর জগদীশচন্দ্র বসু তার নিজস্ব অর্থ ও সংগৃহীত 11 লক্ষ টাকা অনুদানের অর্থে প্রতিষ্ঠা করেন বসু বিজ্ঞান মন্দির। এটি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভগিনী নিবেদিতা ও রবীন্দ্রনাথ ঠাকুরের বিশেষ ভূমিকা ছিল। ঠিক আছে, এবার প্রতিষ্ঠার উদ্দেশ্যটাও লিখতে হবে। এখন উদ্দেশ্য কি আছে দেখে নাও। উদ্দেশ্যটা লিখবে জগদীশচন্দ্র বসু কর্তৃক বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্যগুলি হলো, প্রথম পয়েন্টে লিখবে
তার মতে বিজ্ঞানের অগ্রগতি ও বিজ্ঞানের প্রসার সাধনই ছিল এটি প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য। 2 নম্বর পয়েন্ট, প্রেসিডেন্সি কলেজ অধ্যাপনার সময় তিনি বিজ্ঞান গবেষণার ক্ষেত্রে যে সমস্ত সরকারি বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন তাতে তিনি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় সচেষ্ট হন। আচ্ছা, এখানে ঠিক করে নেবে, এখানে সম্মুখীনের পরে লিখবে যে তিনি যেসব বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন তাতে তিনি গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় সচেষ্ট হন। ঠিক আছে, এটা লিখে নেবে, তাহলে ভালো হবে। এবার গবেষণা ক্ষেত্র, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্বোধনী বক্তৃতায় জগদীশচন্দ্র বসু এই গবেষণাগার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। আমৃত্যু তিনিই ছিলেন এই গবেষণাগারের অধিকর্তা। এই গবেষণাগারের গবেষণা ক্ষেত্রে বিশ্লেষণ করলে দেখা যায় যে প্রাথমিক পর্বে পদার্থবিদ্যা, রসায়ন ও উদ্ভিদবিদ্যা বিষয়ক গবেষণা হতো। পরবর্তীকালে প্রতিষ্ঠানের অধিকর্তা দেবেন্দ্র মোহন বসুর সময়ে অনেক বিভাগ সংযোজিত হয়, যেমন মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি, বায়োফিজিক্স, পরিবেশ বিজ্ঞান ইত্যাদি। ঠিক আছে, এবার 3 নম্বর যে প্রশ্নটা ছিল সেটা হলো তাম্রলিপ্ত জাতীয় সরকার, এর টিকা লিখতে হবে। প্রথমেই হেডিং করবে ভূমিকা, হেডিং করে লিখবে ভারত ছাড়ো আন্দোলন চলাকালীন 17 ডিসেম্বর 1942 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলার তমলুক অঞ্চলে স্বতঃস্ফূর্ত কৃষক আন্দোলনের প্রভাবে ইংরেজ প্রশাসনের পরিবর্তে একটি বিকল্প জাতীয় সরকার গঠন করে, যা তাম্রলিপ্ত সরকার নামে পরিচিত। এর উল্লেখযোগ্য দিকগুলি হলো, এবার হেডিং করবে উল্লেখযোগ্য দিক। প্রথম পয়েন্ট, এর সর্বাধিনায়ক ছিলেন গান্ধীবাদী নেতা সতীশচন্দ্র সামন্ত ও তার 2 অনুগামী অজয় মুখোপাধ্যায় ও সুশীল চন্দ্র ধারা। 2 নম্বর পয়েন্ট, সুতাহাটা, নন্দীগ্রাম, মহিষাদল ও তমলুক এই 4টি থানা ছিল জাতীয় সরকারের নিয়ন্ত্রণাধীন। এবার হেডিং করবে তাম্রলিপ্ত জাতীয় সরকারের উদ্যোগ। এখন উদ্যোগগুলো কী কী দেখতে পাচ্ছ তোমরা। প্রথম উদ্যোগ হলো বিদ্যুৎ বাহিনী নামক একটি সামরিক বাহিনী গঠন, যার অন্তর্গত ছিল গেরিলা দল, ভগিনী সেনা ও আইন শৃঙ্খলা কমিটি। ঠিক আছে। 2 নম্বর, পটাশপুর, কাথি প্রভৃতি স্থানে জেলা থানা গঠন এবং তাম্রলিপ্ত জাতীয় সরকারের সরকারি প্রশাসন স্থাপন। এবার 3 নম্বর পয়েন্ট দেখতে পাচ্ছ, ধনী যোদ্ধাদের কাছ থেকে উদ্বৃত্ত ধান চাল কেড়ে নিয়ে সাধারণ মানুষের মধ্যে বন্টন ইত্যাদি। এবার 2 নম্বর প্রশ্ন, ভারত মাতার চিত্র কিভাবে পরাধীন ভারতে জাতীয়তাবাদের প্রতীক হয়ে উঠেছিল। এর উত্তর কীভাবে হবে দেখে নাও। প্রথমে হেডিং করবে ভূমিকা। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনকালে এদেশে সাংস্কৃতিক বৈশিষ্ট্যের সঠিক ও শক্তিশালী প্রতীক হিসাবে মাতৃত্বের ধারণাকে ব্যবহার করেই সৃষ্টি হয়েছিল অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা। ভারত মাতার চিত্র ও তার তাৎপর্য। হেডিং করলে 1 নম্বর পয়েন্ট, চিত্রশিল্পের নতুন ধারা। অবনীন্দ্রনাথ ঠাকুর জাপানি ওয়াশ পদ্ধতিতে রঙে প্রলেপ ব্যবহার করে ভারত মাতা চিত্রটি এঁকেছিলেন এবং এভাবে নব্যবঙ্গ চিত্র রীতির সূচনা করেন। 2 নম্বর পয়েন্ট, জাতীয়তাবাদ ও মাতৃত্বের ধারণা। ঠিক আছে, এখন এটাকে ব্যাখ্যা করবে। এই চিত্রের মাধ্যমে অবনীন্দ্রনাথ ঠাকুর জাতীয়তাবাদকে মাতৃত্বের ধারণার সঙ্গে যুক্ত করেন। গেরুয়া বসন পরিহিতা ভারত মাতা রূপী যোগিনী একাধারে দেবী ও মানবী। ঠিক আছে। 3 নম্বর পয়েন্ট, সমৃদ্ধ ভারতের কল্পনা। ভারত মাতা ছবিটির মাধ্যমে শিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুর ধনধান্যপূর্ণ সমৃদ্ধশীল ভারতের ছবি তুলে ধরেন। এই ছবির মাধ্যমে ভারতের আধ্যাত্মবাদ ও নারী শক্তি, ঐতিহ্য ও শস্য শ্যামলা অর্থনীতির কথা ফুটে উঠেছে। এবার 4 নম্বর পয়েন্ট লিখবে, দেখতে পাচ্ছ তোমরা 4 নম্বর পয়েন্ট, জাতীয়তাবাদ প্রসার। তা জাতীয়তাবাদ প্রসারে প্রথমে লিখবে 20 শতকে ভারতের জাতীয়তাবাদী আন্দোলনের প্রসারে ভারত মাতা চিত্রটির প্রভাব ছিল অনস্বীকার্য, কারণ স্বদেশী যুগে বিভিন্ন সভা সমাবেশে এই চিত্রটি সজ্জিত হতো। ভগিনী নিবেদিতার মতে চিত্রটি ছিল জাতীয়তাবাদ প্রসারের ক্ষেত্রে প্রথম একটি তাৎপর্যপূর্ণ ছবি। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ লাস্টের লাইনটা। 3 নম্বর প্রশ্ন, ছাপাখানার বিস্তার ও শিক্ষার প্রসারের সম্পর্ক সমানুপাতিক। 19 শতকের মধ্যভাগ থেকে 20 শতকের প্রথম ভাগে বাংলায় শিক্ষা বিস্তার প্রসঙ্গে উক্তিটির ব্যাখ্যা করো। এখন 3 নম্বরের প্রশ্নের উত্তর কীভাবে লিখবে দেখে নাও। প্রথমে লিখবে ভূমিকার পর লিখবে 18 শতকের শেষ দিকে থেকে 19 শতকে শিক্ষা বিস্তারের সঙ্গে ছাপা বইয়ের সঙ্গে সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। এই সম্পর্ক বিশ্লেষণ করলে দেখা যায় যে, তার পয়েন্ট আকারে লিখবে। প্রথম পয়েন্ট লিখবে
শিক্ষার বিস্তার। ছাপাখানা চালু হওয়ার পর বাংলা ভাষার প্রচুর বইপত্র, যেমন একটি বইয়ের নাম লিখবে এখানে, পিয়ারসনের বাক্যাবলী। ছাপা শুরু হলে শিক্ষার্থীরা নিজের মাতৃভাষার শিক্ষার সুযোগ পাওয়ায় বাংলাদেশের শিক্ষার বিস্তার ঘটে। ঠিক আছে। শিশু শিক্ষার প্রসার। ছাপাখানা শিশু শিক্ষার অগ্রগতিতে সাহায্য করেছিল। এ প্রসঙ্গে মদনমোহন তর্কালঙ্কার এর রচিত শিশু শিক্ষা ও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচিত বর্ণপরিচয় এবং রামসুন্দর বসাক রচিত বাল্যশিক্ষা পূর্ববর্তী গ্রন্থের কালজয়ী ভূমিকা কথা জানা যায়। ঠিক আছে। এবার 3 নম্বর পয়েন্ট, গণশিক্ষার বিস্তার। ছাপাখানার ফলে স্কুল কলেজ শিক্ষার প্রসারের পাশাপাশি গণশিক্ষারও প্রসার ঘটেছিল। 4 নম্বর পয়েন্ট, সরকারি ও বেসরকারি শিক্ষার উদ্যোগের গতি। এখন এটাকে একটু ব্যাখ্যা করে লিখবে। ছাপাখানার ফলে দেশীয় ভাষার শিক্ষাদানে সরকারি ও বেসরকারি উৎসাহদান বৃদ্ধি পায়। এ প্রসঙ্গে ফোর্ট উইলিয়াম কলেজ, শ্রীরামপুরের ব্যাপটিস্ট মিশন এবং ক্যালকাটা স্কুল বুক সোসাইটির উদ্যোগে বাংলায় স্কুল পাঠ্যপুস্তক রচনা ও পরিবেশনার কথা বলা যায়। এবার উপসংহার লিখবে এবং উপসংহার বলে হেডিং করবে। পরিশেষে বলা যায় যে বাংলা ছাপাখানার প্রবর্তনের ফলে বাংলায় ছবি, মানচিত্র, নকশা ছাপানোর পাশাপাশি গণিত, ইতিহাস, ভূগোল, জ্যোতির্বিদ্যা, পদার্থবিদ্যা, অভিধান, ব্যাকরণ প্রভৃতি বিভিন্ন বিষয়ে পাঠ্যপুস্তক প্রবর্তন সম্ভব হয় এবং পাশ্চাত্যের জ্ঞান জগতের দরজা উন্মোচিত হয়। ঠিক আছে। এই ছিল তোমার 3 নম্বরের প্রশ্নের উত্তর। এবার 4 নম্বরের প্রশ্ন, একটি ভারতের মানচিত্রে প্রদত্ত স্থানগুলি চিহ্নিত করো এবং স্থানগুলো কি কি? মিরাট, এলাহাবাদ, ব্যারাকপুর, দিল্লি, ঝাঁসি, শ্রীরামপুর, বোলপুর। মোট 7টি স্থান আছে। এই 7টি স্থান আমাদের ভারতের মানচিত্রের মধ্যে দেখাতে হবে। 4 নম্বর প্রশ্নের উত্তর কীভাবে করবে দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিনে। প্রথমে এক কাজ করে নেবে, যে স্থানগুলো আমাদের ম্যাপ পয়েন্টিং করতে হবে সেই স্থানগুলোকে আমরা 1, 2, 3 করে এরকম 7 পর্যন্ত নাম্বারিং করে নেব এবং ওই নাম্বারটাই আমি মানচিত্রে বসাবো। যেমন 1 নম্বরে মিরাট আছে, আমি 1 নম্বরটা কী করে করব, শুধুমাত্র এই যে 1 নম্বরটা আছে এখানে, ওখানে পয়েন্টিং করে 1 দিয়ে রাখবো। এইভাবে 2 নম্বরকে এলাহাবাদ, 3 নম্বরকে ব্যারাকপুর, 4 নম্বরকে দিল্লি, 5 নম্বরকে ঝাঁসি, 6 নম্বরকে শ্রীরামপুর, 7 নম্বরকে বোলপুর, এইভাবে প্রত্যেকটাকে চিহ্নিত করব এবং শুধুমাত্র তার নাম্বারটা দিয়ে রাখবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। এইভাবে তোমরা তোমাদের মানচিত্র করে নেবে, তাহলেই কিন্তু পুরো উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। আমি জুম করে দিচ্ছি আর একটু, তোমরা এইভাবে তোমাদের মানচিত্রে ম্যাপ পয়েন্টিংগুলো করে নাও। ঠিক আছে, এই দেখে নাও ভালো করে।